শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব খবর আমি আপনাদেরকে জানাবো। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হচ্ছে কিংবা হলো। আর নিয়মিত আয়োজনে নুসরাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি সবাইকে। যাচ্ছি সব খবরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে কমিশন চেয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক। শুধু তাই নয়, এর আগেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ অবস্থায় ভর্তি থাকার সময় ঠিকাদারি কাজ পাবার অনৈতিক দাবি নিয়ে উপাচার্য ফারজানা ইসলামের কাছে গিয়েছিলেন শোভন রাব্বানী। আজ গণমাধ্যমকে এসব কথা জানিয়ে ডক্টর ফারজানা বলেছেন, কমিশন পাবার আশ্বাস না পেয়ে রীতিমতো গল্প ফেঁদে বসেছেন এই দুই ছাত্র নেতা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগকে 1,60,00,000 টাকা দেওয়ার যে বিষয়টি, সেটিকেও ভিত্তিহীন বলে দাবি করছেন তিনি। তাদের যে কথাবার্তা, তার মধ্যে উদ্দেশ্যই ছিল এখানকার যে কাজ আছে, কাজের থেকে ওই ঠিকাদারের কাছ থেকে তারা নেবে, তাই না, একটা পার্সেন্টেজ নেবে। কিন্তু সেই পার্সেন্টেজ অনেক বেশি পার্সেন্টেজ নেওয়া যায় অন্য জায়গায়। আমাদের এখানে শোনা যাচ্ছে কম, এই জন্য আমাকে কিছু বলেছে যে আপনি এটা এত কমাতে পারেন না। আমি এটা কমানো বাড়ানোর কেউ না, আর আমার সাথে টাকা নিয়ে কথা বলো না। অসংখ্য ছেলে নিচে দাঁড়িয়ে আছে, উপরে দাঁড়িয়ে আছে, কারণ তারা ছাত্রলীগের ছাত্র, ওদের সাথে এসেছে। এই ধরনের চিন্তাবিহীন কাজ ওরা কেমন করে করলো? এসেছিল তখন ঠিকাদারি চাইতে। আমি বলছি এসব কথা এখানে হাসপাতালে নয়। ছাত্র দলের সম্মেলন পণ্ড হওয়ার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগের মিলাদ মাহফিল এবং আলোচনা সভায় এমনটাই দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, শেখ হাসিনার দলে অপরাধ করে কেউ পার পায় না, দেশ গঠনে তার অবদান ইতিহাসে লেখা থাকবে। নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা করে সম্মেলন পণ্ড হয়েছে। আওয়ামী লীগের এখানে দোষ। আওয়ামী লীগকে বিচার দিয়াকে কেন বলবে ছাত্র দলের সম্মেলন বন্ধ করার জন্য? বিএনপির সম্পদ তাদের নিজেদের সম্পদ। 999-এর একটি ফোন কলের সূত্র ধরে জানা গেল, নাটোরের কলেজ ছাত্রী জেসমিন হত্যার রহস্য। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে হালসে গ্রামের জেসমিনের মৃত্যু হয়েছে এমন ধারণা থেকে তাকে দাফনের প্রস্তুতি নেয় পরিবার। হঠাৎ 999-এ কেউ একজন ফোন করে জেসমিনকে হত্যা করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছে। আর সেই অভিযোগকে আমলে নিয়ে জেসমিনের ফোন কলের লিস্ট ধরেই আটক করা হয় তার কথিত প্রেমিক আলম হোসেনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম স্বীকারও করেছে, জানিয়েছে বিয়ের জন্য 1 বছর সময় চাওয়ায় ক্ষুব্ধ হয়ে জেসমিনকে গলা টিপে হত্যা করেছে সে। রাজধানীর মাদারটেক এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মুসল্লিদের ধাওয়া দেওয়ার ঘটনায় লিটন খান নামের এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মাদারটেক এলাকায় সিঙ্গাপুর গলিতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছে, লিটনের পোষা কুকুর পাশের মসজিদে গিয়ে মুসল্লিদের মাঝে মধ্যেই বিরক্ত করে এবং বিষয়টি নিয়ে মসজিদ কমিটির কয়েকজন লিটনের কাছে অভিযোগও করেছে। এ নিয়ে উভয় পক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীদের এয়ারগান নিয়ে তাড়া করে লিটন। শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহে 2 সপ্তাহের মধ্যে বিশেষ কমিটি গঠন করবে মন্ত্রণালয়। দুপুরে ব্যবসায়ীদের সাথে বৈঠকে কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় ব্যবসায়ীরা জানিয়েছেন, বিদ্যুৎ গ্যাসের ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, যাতে করে লোকসানের মুখে পড়ছেন তারা। প্রতিমন্ত্রী জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী কাজ হলে আগামী 2-3 বছরের মধ্যে চাহিদা অনুসারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন ব্যবসায়ীরা। যে সকল ফ্যাক্টরি নিয়মিত বিল দিচ্ছেন না, সেগুলির ব্যাপারে ইমিডিয়েট একটা অ্যাকশনে যাওয়া। যারা অবৈধভাবে গ্যাস বিদ্যুৎ ব্যবহার করছেন তাদের ব্যাপারে বিকেএমই, বিজিএমই, বিটিএমএ আমাদেরকে সহযোগিতা করবে। বকেয়া বিল পেমেন্টের ব্যাপারেও এই সকল সংস্থাগুলো আমাদেরকে সহযোগিতা করবে, এটারও তারা আশ্বাস দিয়েছে। ঢাকা ওয়াসার পানি সরবরাহ এবং সেবা বাড়লেও কিছু সমস্যা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তবে এসব সমস্যা চিহ্নিত করে তার সমাধানে কাজ চলছে। সকালে ঢাকা ওয়াসার 2018-19 অর্থ বছরের বিল কালেকশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব কথা বলেছেন মন্ত্রী। তিনি আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে, তবে অগ্রিম প্রস্তুতি থাকলে আরও ভালো করে পরিস্থিতি সামলানো সম্ভব হতো।
কিন্তু ঢাকা শহরে ওয়াসার আমি মনে করি পানি সরবরাহের যে পরিমাণ ছিল তা অনেক বাড়ছে, কিন্তু আমি মনে করি সেখানে আমাদের আরও ধরুন অনেকগুলো জায়গা আছে ত্রুটি বিচ্ছুতি খুঁজে বের করার, যেমনি স্বাধীনতা থাকা দরকার মন্দটা সমালোচনা করার, কিন্তু এই ব্যাপারে আপনি কেন এত মাইজার হবেন যে আমার ভালোটার আমাকে এনকারেজ করা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন, অন্তত ৩০ জন আহত হয়েছেন। সকালে নোয়াগাঁও ইউনিয়নের বোড্ডা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শামসু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গেল সপ্তাহে শামসু মিয়ার পক্ষের এক সমর্থকের ছেলেকে মারধর করে প্রতিপক্ষ ইউপি সদস্য অলি আহাদের লোকজন। আর এ নিয়েই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বঙ্গোপসাগরের পায়রা বন্দরে ডুবে যাওয়া কন্টেইনারবাহী জাহাজের ১৪ নাবিককে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল তাদের জীবিত উদ্ধার করে নৌবাহিনী জাহাজ সাঙ্গু। এদিকে জাহাজে থাকা ১৫২টি কন্টেইনার এখনও সাগরে ভাসছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে নৌবাহিনী। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে কলকাতা যাবার পথে পায়রা বন্দর এলাকায় ডুবে যায় এমভি আর্গো নামের জাহাজটি। ভাবছি এই ঢেউটাই মনে হয় আমার জীবনের শেষ ঢেউ, পরের ঢেউটা আমরা দেখবো। ওইখান থেকে বাইচে আসা এখন আমরা সবাই অগোছালো। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর চেক যে করব বা কি হচ্ছে ওই সময়টুকু তো আমাদেরকে দেওয়া হয়নি, ওয়েদার আমাদেরকে দেয়নি। সকালে এসে পৌঁছি তখন আমরা দেখতে পাই যে এই জাহাজটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, শুধুমাত্র এর ব্রিজটা কিছুটা উপরে ভেসে আছে। তখন আমরা আমাদের জাহাজের যে দুটো বোট আছে, হাই স্পিড বোট, আমাদের দুজন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মঞ্জুর এবং সাব লেফটেন্যান্ট আজাদ, এই দুটা টিমের নেতৃত্ব দেয়। নিবন্ধন আর জবাবদিহিতা ছাড়াই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে মিয়ানমার ভিত্তিক এনজিও সিএসআই সিপিআই এর পরে এবারে তথ্য পাচার এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মিয়ানমারের গোয়েন্দা সংস্থা পরিচালিত আরেক সংস্থা সিপিআই এর মতোই একই কায়দায় এনজিও ব্যুরো থেকে আগস্ট মাসে ৩১ লাখ টাকারও বেশি অর্থচার করিয়ে নিয়েছে সিএসআই। ওয়ার্ক পারমিট ছাড়াই বিদেশি কর্মকর্তাদের চাকরি আর ইয়াঙ্গুনের তথ্য পাচারের অভিযোগ আছে এর বিরুদ্ধে। তারা মায়ানমারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রোহিঙ্গাদের উস্কে দিচ্ছে, যাতে তারা বাংলাদেশ থেকে আর কখনো ফেরত না যায়। মায়ানমারের গোয়েন্দা দ্বারা পরিচালিত সিএসআই সিপিআই এই এনজিওগুলোকেই প্রথমেই বাংলাদেশ থেকে তাড়াতে হবে। দেশে FD7-এ কাজ করি, আমরা ওই সোর্স জানি না, ওই যে কীভাবে কমিউনিকেশনটা আসলে হেডকোয়ার্টার বেসগুলোতে বা ইন্টারন্যাশনাল লেভেলে হয়। যাদের অনিবন্ধিত অবস্থায় কাজ করছে তারা কিভাবে করতে পারছে এবং কেন করছে, এই বিষয়গুলো আমরা এনজিও অ্যাফেয়ার্সগুলোকে লিখিতভাবে জানাবো। নাটোরের লালপুরের কদিম চিলান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ ৩ বছর ধরে বিদেশে। স্থানীয়রা জানিয়েছেন ২০১৬ সালের নির্বাচনের কয়েক মাস পরেই তিনি কাজের সূত্রে কাতার চলে যান। স্থানীয় সরকার বিধিমালা অনুযায়ী কারণ ছাড়া তিনি বিদেশে থাকার ফলে পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। অথচ বাস্তবতা হলো পদে তো আছেনই, নিয়মিত তুলছেন সরকারি ভাতাও। মেম্বারের দাবি, বিদেশে বসেই তিনি এলাকার সব কিছুর তদারকি করছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সে ভোট পাওয়ার কিছুদিন পরেই মাস 4 পরেই সে বিদেশে, দেশের বাইরে বিদেশ চলে গেছে। এখন আপনার কার্যক্রম কে সামলাচ্ছে? ইউনিয়ন পরিষদ আইন 2009 অনুযায়ী যে ব্যবস্থা, তদন্ত অনুযায়ী আমরা তার বিরুদ্ধে সেই ব্যবস্থা নির্বাহের অভিযোগে যদি আমরা সত্যতা পাই। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে বাজে আম্পায়ারিং এর শিকার হয়ে শিরোপা ছুঁয়ে দেখা হলো না বাংলাদেশের যুবাদের। প্রথমে ভারতকে ১০৬ রানে অল আউট করে টাইগার যুবারা, এরপরে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও শেষ পর্যন্ত আশা জাগিয়ে রাখে টাইগার লোয়ার অর্ডার। কিন্তু জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকতে অনভিজ্ঞ দুই আম্পায়ারের দেয়া বিতর্কিত সিদ্ধান্তে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আফিফ হোসেনের বীরত্বে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জয় পেলেও দলের সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে আফিফ হোসেন সবার মতোই মন জয় করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। ম্যাচ শেষে আফিফ এবং অধিনায়ক সাকিব আল হাসানের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। এদিকে চাইলেও আর বিপিএল এর এই আসরের ফ্র্যাঞ্চাইজি হবার সুযোগ নেই, আবারও নিশ্চিত করেছেন পাপন। প্রধানমন্ত্রী বারবার খেলার মাঝেই ফোন করছিল যে পাপন এটা কি হচ্ছে, এরকম হচ্ছে কেন, তো উনি চিন্তিত। তারপরে যখন আফিফ আসলো, আফিফের খেলা দেখে বললো যে ও আগে নামে না কেন,
হ্যাঁ, একে তো আগে দেখি না, এমন আমার ও কম্পারেটিভলি একদম নতুন। খেলা শেষ হওয়ার পর উনি আমাকে ফোন করেছেন। এখন মাঠে আসার পরে ভাবলাম যে ঠিক আছে আমি একটু কথা বলাই দিই। ফ্র্যাঞ্চাইজি তো এবার কোনো সুযোগ নেই, তবে আমরা টিম স্পন্সর বলেছি, সেখানে ডেফিনেটলি দে ক্যান অলসো অ্যাপ্লাই। আন্তর্জাতিক ফুটবলের ডামাডোল শেষে আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা সহ ইউরোপের সব শিশু লিগের খেলা। IPL-এ আজ ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, চেলসি এবং ম্যানচেস্টার সিটি। লা লিগায় ম্যাচ আছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদে। রাত 8টায় ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লেস্টার সিটিকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। আর রাত 8:30টায় মাঠে নামবে ফর্মে থাকা ম্যানচেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে নরউইচের আতিথ্য নেবে সিটিজেনরা। স্প্যানিশ লিগে রাত 1টায় ঘরের মাঠে খেলবে বার্সেলোনাও। চোটের কারণে এই ম্যাচেও লিওনেল মেসিকে পাচ্ছে না কাতালান জায়ান্টরা। 3 ম্যাচে মাত্র 1 জয় টেবিলের 8 নম্বরে থাকা বার্সার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। আর রাত 10:30টায় রিয়াল সোসিয়াদের প্রতিপক্ষে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর 2টো কারখানার একাংশ পুড়ে গেছে। এই ঘটনার সত্যতা স্বীকার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর 4টা নাগাদ হামলার শিকার হয় কারখানাগুলো এবং হামলার পরই নিজস্ব টিভি চ্যানেল আল মাসিরায় দায় স্বীকার করে নেয় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। জানিয়েছে কমপক্ষে 10টি ড্রোন মোতায়েন করা হয়েছে। ব্রাজিলের রিও ডি জেনেরিওর একটি হাসপাতালে ভয়াবহ আগুনে অন্তত 11 জনের প্রাণ গেছে। অগ্নিদগ্ধ বেশ কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় রোগীদের বের করে আনার চেষ্টা করে হাসপাতাল কর্মীরা। আগুনের তাপে বন্ধ হয়ে যায় লাইফ সাপোর্টে থাকা যন্ত্রপাতি। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তাদের 4 কর্মীও গুরুতর দগ্ধ হয়েছেন। পাশের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। 39 দিন পরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শিথিল হলো সেনা অবরোধ, বেড়েছে যান চলাচল। ভারতীয় গণমাধ্যম বলছে শ্রীনগর সহ সব শহরে পর্যায়ক্রমে জনজীবন স্বাভাবিক হচ্ছে। সব এলাকাতেই ল্যান্ডফোন সংযোগ চালু হচ্ছে এবং কুপওয়ারা সহ বেশ কিছু এলাকায় বিশেষ বিবেচনায় মুঠোফোনেও সংযোগ দেওয়া হয়েছে। জরুরি কাজের জন্য সব জেলায় প্রশাসনের তত্ত্বাবধানে খোলা হয়েছে ইন্টারনেট বুথ। 2G মোবাইল ইন্টারনেট সেবা পাচ্ছে জম্মু, সাম্বা, কাঠুয়া, উধামপুর এবং রিয়াসির বাসিন্দারা। ভারতের আসামে নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়া বাসিন্দাদের রাখতে জোরে সোরে এগোচ্ছে ডিটেনশন সেন্টার নির্মাণের কাজ। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গোয়ালপাড়া জেলায় তৈরি হচ্ছে 4তলা 15টি নতুন ভবন। এর মধ্যে 13টি পুরুষদের জন্য, 2টো নারীদের জন্য। অস্থায়ী আটক কেন্দ্র হিসেবে খালি করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। হাসপাতালের জন্য ব্যবহৃত হচ্ছে ভবনও। 6.5 কোটির বেশি নথিপত্র যাচাই বাছাই করে গেল 31 আগস্ট চূড়ান্ত নাগরিকত্ব তালিকা NRC প্রকাশ করে কর্তৃপক্ষ। ইউ শীর্ষ সম্মেলনের আগেই নতুন ব্রেক্সিট চুক্তি উপস্থাপনের আশ্বাস দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যদিও 2 বছর ধরে চলা সংকট 1 মাসে সমাধানে আশাবাদী নয় জোটের বাকি 27 দেশ। দ্বন্দ্বের মূল কারণ আইরিশ সীমান্ত ইস্যুতে এখনও কোনো বিকল্প প্রস্তাব দিতে পারেনি ব্রিটেন, বলছে আয়ারল্যান্ড। দফায় দফায় পেছানোর পর ব্রেক্সিট কার্যকরী এখন বড় ব্যাপার। 31 অক্টোবর ইউর যুক্তরাজ্য বিচ্ছেদ ঘটবে, আর আমাদের স্বার্থের উপর কোনো পক্ষকে চেপেও বসতে দেওয়া হবে না। এরই মধ্যে একটি খসড়া চুক্তি দাঁড় করানো হয়েছে। আশা করছি ইউর শীর্ষ সম্মেলনের আগেই চুক্তি নিয়ে হাজির হতে পারব। কয়েক সপ্তাহের বিক্ষোভ সহিংসতার পরে গণতান্ত্রিক অধিকার আদায়ের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হলো হংকংয়ে। শুক্রবার মানববন্ধনে অংশ নেন হাজার হাজার জনতা। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় লণ্ঠন এবং মুঠোফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে প্রতিবাদ জানায় তারা। গান এবং স্লোগানে মুখরিত হয় বিশাল এলাকা। চীনের প্রভাবমুক্ত সরকারের দাবিতে প্ল্যাকার্ড হাতে যোগ দেন সব বয়সী নারী পুরুষ। দাবি তোলেন গণতন্ত্র, স্বাধীনতার পক্ষে। পিৎজা খেলে রোগবালাই সারে, অথবা ধরেন বিশ্বের সবচেয়ে নোংরা জীবাণুযুক্ত নোট হলো মার্কিন ডলার। এমন সব উদ্ভট আজব গবেষণা চালিয়ে এবছরের ইগ নোবেল জয় করলেন ইতালিয়ান নাগরিক সিলভানো গালোস এবং 2 ভাই তার টিমোথি আন্দ্রেপস। নোবেলের প্যারোডি হিসেবে বিদ্রুপাত্মক এই পুরস্কার দেওয়া হয় সাহিত্য, সংস্কৃতি আর গবেষণার মতো 10টি বিভাগে। 1991 থেকে আয়োজন করছে অ্যানালস অব ইমপ্রোবেবল রিসার্চ নামের একটি পত্রিকা। হয়ে গেল সেরা বৈজ্ঞানিক কল্পকাহিনী, ফ্যান্টাসি আর হরর ধর্মীয় মুভি এবং টিভি শো উৎসব স্যাটার্ন অ্যাওয়ার্ডস। শুক্রবার হলিউডে হয় উৎসবের রেড কার্পেট। বর্ষিয়ান হ্যালোইন অভিনেত্রী জেমি লি কার্টিস সহ অনেকেই অংশ নেন এই জমকালো উৎসবে।
ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মার্কিন অভিনেত্রী ফেলিসিটি হফম্যানকে 14 দিনের কারাদণ্ড দিলেন আদালত। 2017 সালে কলেজ পরীক্ষায় তার সন্তানের উত্তরপত্র গোপনে সংশোধন করান তিনি এবং এর বিনিময়ে দেন $15,000 ঘুষ। ডেসপারেট হাউসওয়াইফস খ্যাত তারকাকে শাস্তির অংশ হিসেবে 250 ঘন্টা সমাজসেবা করতে হবে, একই সাথে গুনতে হবে $30,000 জরিমানা। চীনে চলছে মনোমুগ্ধকর শরৎ উৎসব। চন্দ্র বর্ষপঞ্জিকা অনুসারে অষ্টম মাসের 15তম দিনে জমকালো অনুষ্ঠান হয়। ফানুস, আতশবাজি ওড়ানো, নজরকাড়া লণ্ঠনের প্রদর্শন, ঐতিহ্যবাহী নাচ গানে চলছে ভরপুর এই আয়োজন। এর সাথে একটা বিরতিতে যাচ্ছি। চলছে সব খবর, কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন সব খবর। ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন প্রতিদিনই মিলেনিয়ার ও অসংখ্য লাখপতি। ওয়ালটন, আমাদের পণ্য। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। সকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রওশনারা নামে এক নারী মারা যান। তার বাড়ি কুষ্টিয়ার ঠাকুর দৌলতপুর গ্রামে। এদিকে সিরাজগঞ্জে মারা গেছেন আরেকজনের মৃত্যু হয়েছে সিরাজগঞ্জে এবং নিহত নীলুফার ইয়াসমিনের বাড়ি মাসুমপুর এলাকায়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গেল 24 ঘন্টায় সারা দেশে নতুন করে 527 জন ভর্তি হয়েছেন। নেত্রকোনার খালিয়াজুড়িতে অপারেশনের নামে হাতুড়ে ডাক্তার যে নারীর অর্ধেক স্তন কেটে ফেলেছিল, সেই শেফালি আক্তারের চিকিৎসার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসক মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত জানিয়েছেন আজই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে। গতকাল হাতুড়ে ডাক্তার মানিকের কথিত অস্ত্রোপচার নিয়ে রিপোর্ট প্রচার হয়েছে আমাদের যমুনা টেলিভিশনে। নোয়াখালীতে সিএনজি অটোরিকশার উপরে গাছ চাপায় মারা গেছেন মোজাম্মেল হক স্বপন নামে এক যুবলীগ নেতা। পুলিশ জানিয়েছে মাইজদিতে ব্যক্তিগত কাজ সেরে ফিরছিলেন স্বপন এবং দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালক। এদিকে ভোলার লালমোহনে গুলজার পরিবহন বাসে চাপায় শরীফ নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছে, অন্তত 12 জন আহত হয়েছে। দুপুরে পটিয়া বাইপাস সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সৌদিয়া পরিবহনের দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধান খেতে উল্টে পড়ে যায়। এতে হতাহতের ঘটনাটি ঘটে। বৃষ্টি কিংবা জোয়ার হলেই পানিতে তলিয়ে যাচ্ছে চট্টগ্রামের বেশ কয়েকটি সরকারি আবাসিক কলোনি এবং কার্যালয়। অনেকটা পানিবন্দী জীবন কাটাচ্ছেন বিভিন্ন সরকারি দপ্তর এবং সংস্থার হাজার খানেক কর্মকর্তা কর্মচারী। এসব কলোনির নিচতলা পরিত্যক্ত হয়ে পড়ায় বছরে হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সংকট নিরসনে বিভিন্ন সংস্থায় চিঠি দিয়ে কাজ না হওয়ায় ক্ষুব্ধ খোদ সরকারি লোকজনই। কি অবস্থা এখান দিয়ে আসছি দেখছেন না, ভদ্রতা রক্ষা করে চলা পর্যন্ত সম্ভব হচ্ছে না। 420টি পরিবার ছিলাম, এর থেকে প্রায় 100 জন এখন বাসা ছেড়ে অন্যত্র গেছে, কারণ নিচতলায় পানি উঠে। করছি বৎসরে প্রায় 1000 কোটি টাকার সরকার রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে। বাসাবাড়িতে চুরি করে এমন সংঘবদ্ধ একটি চক্রের 7 সদস্যকে আটক করেছে চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশ। ভোরে কল্পলোক আবাসিক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। সময় তাদের কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে গ্রিল কেটে বাসায় ঢুকে অল্প সময়ে মালামাল নিয়ে পালিয়ে যেত এই চক্রটি। রাজুক উত্তরা মডেল কলেজে হয়ে গেল 3 দিনের জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং প্রদর্শনী। 12 সেপ্টেম্বর থেকে শুরু হয় এই প্রদর্শনীর আজ ছিল শেষ দিন। আর এতে সারা দেশে 275টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 362টি ছবি পাঠিয়েছিল, যার মধ্যে প্রদর্শনীর জন্য মনোনীত হয় 51টি ছবি। আর শেষ দিনে শ্রেষ্ঠ 6টি ছবিকে পুরস্কৃত করা হয়েছে। আয়োজনে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন।
ডলার এবং টাকার বিপরীতে দুর্বল হচ্ছে ভারতীয় রুপি। বর্তমানে $1 বিনিময়ে গুনতে হচ্ছে 72 রুপি। একইভাবে টাকার বিপরীতেও কমেছে রুপির মান। 100 টাকা পাওয়া যাচ্ছে 86 রুপি। স্থানীয় রফতানিকারকদের সুবিধা দিতে এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশ লাভবান হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে রফতানি সক্ষমতায় পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই। আর বাস্তবতা বিবেচনায় মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের পরামর্শ অর্থনীতিবিদদের। চীন বা ভারতের থেকে আমাদের ব্যাপক আকারের পণ্য আমদানি করতে হয় দেখে আমাদের মধ্যে দেশের কিছু উপকার হয় বা হচ্ছে। এখন তারা বায়ারদেরকে যখন অফার করে, মানে দেখা যায় যে কম্পিটিটিভনেসটা আমাদের চেয়ে তারা বেশি, তখন বায়াররা ইন্ডিয়ার দিকে যাচ্ছে, অর্ডার প্লেস হচ্ছে ইন্ডিয়াতে। আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। মুদ্রার মান এখন আস্তে আস্তে কমিয়ে আনতে হবে এবং যেই নতুন করে যে নগদ প্রণোদনা দেওয়া হলো আরও 2%, এটাকে তুলে নিতে হবে যেন সরকারি চাপের আয় ব্যয়ের চাপটা যেন একটু কমে। মাত্র 5 টাকায় মিলবে নারীদের অতি জরুরি স্যানিটারি ন্যাপকিন বা প্যাড। অবিশ্বাস্য হলেও দেশের বাজারে এই উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রাথমিকভাবে সুবিধা বঞ্চিতদের মাঝে 5 টাকায় বিক্রি হবে বাসন্তী স্যানিটারি ন্যাপকিন। উদ্যোক্তারা আশা করছে শুরুতে 3 লাখ প্যাকেট বানানোর পরে নিম্ন আয়ের মানুষদের এলাকায় এগুলো দেওয়া হবে। তাদের উদ্দেশ্য পিরিয়ড বা মাসিক নিয়ে সচেতনতা বাড়ানো এবং প্যাডের দাম সবার নাগালের মধ্যে আনা। আমাদের নারীরা তারা অস্বাস্থ্যকর কাপড় ইউজ করছে যেটা আমাদের জন্য স্বাস্থ্যকর না, সেই নারীদের কাছে এটা পৌঁছে দেওয়ার স্বল্প মূল্যে যাতে তারা সেটা ইউজ করতে পারে। মেইন যেটা চ্যালেঞ্জ থাকে যে শোষক পদার্থটা, তো এখানে হচ্ছে সোডিয়াম এর একটা পলিমার ব্যবহার করতে হচ্ছে যেটা হচ্ছে 60 থেকে 70 ml ব্লাড সে হচ্ছে ধরে রাখতে পারবে। গভর্নমেন্ট এটার উপর যদি বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, যে ম্যাটেরিয়ালগুলো বাইরে থেকে আনার সময় যদি করটা যদি কমায় কিংবা আদার্স যে ফ্যাসিলিটিগুলো আছে এগুলো যদি বৃদ্ধি করে, তাহলে এটা অবশ্যই মানুষের হাতের নাগারে আসবে এবং আমরা কিন্তু এই মেসেজটা কিন্তু তাদের দেওয়ার চেষ্টা করব। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি গ্রহণের তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, বাণিজ্য বিকাশে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং এর পাশাপাশি কর্পোরেট গভর্নেন্সেরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। সকালে বিজনেস লিডার্স কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানিয়েছেন তিনি। ব্যবসা এবং বাণিজ্যের ধারণা ছড়িয়ে দিতে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। এগুলো যদি রিভলিউশন না করা যায় আমাদের কিন্তু আমরা চলতে পারবো না। আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, আর্ন পার মিনিট আমাদের কিন্তু কমে যাচ্ছে। আমাদের কস্ট পার মিনিট যেভাবে বেড়ে যাচ্ছে, আর্ন পার মিনিট কিন্তু সেভাবে হচ্ছে না আমাদের। সুতরাং এটা কিন্তু যদি যেই ফ্যাক্টরিগুলো ম্যাচিং করতে না পারবে সেই ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। লাম্পি নামে এক ধরনের গরুর চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে মাগুরায়। এরই মধ্যে জেলার প্রায় 30,000 গরু আক্রান্ত হয়েছে এই রোগে। আক্রান্ত গরুর চামড়ায় দেখা যাচ্ছে টিউমার জাতীয় উপসর্গ এবং বিভিন্ন দেশে টিকা থাকলেও সম্প্রতি বাংলাদেশে ছড়ানো এই রোগের কোনো ওষুধ কিংবা টিকা নেই। বিকল্প চিকিৎসাও অত্যন্ত ব্যয়বহুল। গরুর চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে বিপাকে খামারিরা। আমার 5টা গরুর ভিতর আমার 2টা গরুতে হয়েছে। 1 ঘন্টার ভিতরেই মাইলেজ পর্যন্ত আকার ফুলে এরকম মোটা হয়ে গেল। টিকাই দেখলাম, আজকে দেখতেছি পা একটা ফোলা। স্টেজে গরু গুঁড়ো বড়ি খাওয়াইছি, 30টা এমনি বড় বড়ি খাওয়াইছি। এই রোগ সাম্প্রতিককালে দেখা যাওয়ার কারণে এর কোনো প্রতিরোধক টিকাও নাই। আমরা প্রাথমিকভাবে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিচ্ছি। দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়া আর গেল বছরের বন্যায় বেহাল অবস্থা। মৌলভীবাজার থেকে চাতলা শুল্ক স্টেশন পর্যন্ত প্রায় 33 কিলোমিটার সড়কের 7 বছর ধরে কোনো সংস্কার কাজ হয়নি সড়ক ও জনপথ বিভাগের এই সড়কে। গেল বছরের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আঞ্চলিক সড়কটি। যাত্রী আর চালকদের অভিযোগ, সড়কের দুর্ভোগের কথা বহুবার জানানো হয়েছে কর্তৃপক্ষকে, কিন্তু তা আশ্বাস পর্যন্ত সীমাবদ্ধ। তবে কর্তৃপক্ষ দাবি করছে দরপত্র হয়েছে সংস্কারের, দ্রুতই কাজ শুরু হবে। আমরা রুগী লিয়ে রাস্তার মধ্যে আইতে পারি না। পাঙ্গা রাস্তা দীর্ঘদিন যাবত আমরা এই দুর্ভোগে ভুগলাম, জানি না কিতার লাগে কারণ প্রথম পর্যায়ে ফার্স্ট ফেজে আমরা টোটাল 20 কিলোমিটারের মতো কাজ করতে পারবো আর কি। পরবর্তী যে অংশগুলো বাকি থাকবে সেই অংশগুলোকে আমরা আইডেন্টিফাই করে প্ল্যান প্রস্তুত করে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের হেড অফিসে। এবারে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2019-এর অতিথি বিচারকের দায়িত্ব পালন করতে বাংলাদেশে আসছেন 2017 সালের মিস ওয়ার্ল্ড বিজয়ী মানসী চিল্লার। এফডিসির 8 নম্বর ফ্লোরে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন আয়োজক আওমিকান এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মেহেদি হাসান। বিচারক প্যানেলে আরও থাকছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস এবং বিউটি এক্সপার্ট ফেরনাজ আলম।
সব বাধা কাটিয়ে ২ অক্টোবর দুর্গাপুজোয় আগেই মুক্তি পেতে যাচ্ছে সুভাষচন্দ্র বসুর জীবন এবং মৃত্যুর রহস্য নিয়ে নির্মিত সিনেমা গুমনামি। সৃজিত মুখার্জি পরিচালিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমাটির পোস্টার এবং ট্রেলার প্রকাশের পরে পরিচালক বেশ বেকায়দায় পড়েছিলেন। সুভাষচন্দ্র বসুর পরিবার সিনেমাটি নিয়ে আপত্তি জানায় এবং এরই সূত্র ধরে সৃজিত মুখার্জি আইনি নোটিশও পেয়েছেন। তবে সবকিছু ছাপিয়ে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে গুমনামি। স্যাক্রেড গেমস ওয়েব সিরিজটি প্রকাশের পরেই অভিযোগ ওঠে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে অপমান করা হয়েছে এবং এ নিয়ে ওয়েব সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান নেটফ্লিক্স এবং নির্মাতাদের বিরুদ্ধে মামলা হয়। এবারে অভিযোগ উঠেছে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের। এর রেশ ধরে নেটফ্লিক্সকে ব্যান করার দাবি জানিয়ে মুম্বাইয়ের পুলিশ কমিশনার এবং সম্প্রচার মন্ত্রীকে অভিযোগ জানিয়েছে জনজাগৃত সমিতি নামে একটি সংগঠন। অতিমাত্রায় দূষণ কমাতে ভারতের রাজধানী দিল্লি এবং আশপাশে আবারও চালু হতে যাচ্ছে গাড়ি চলাচলের জোর বিজোর বিধি। ৪ থেকে ১৫ নভেম্বর চালু থাকবে এই আইন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং নিয়ম অনুসারে ব্যক্তিগত গাড়ির নম্বর প্লেটের শেষ সংখ্যা যাদের বিজোড় শুধু তারাই বিজোড় তারিখে রাস্তায় গাড়ি নামাতে পারবেন এবং যারা জোর সংখ্যার গাড়ি রয়েছে তারা জোর তারিখে চালাতে পারবে। তবে এর আওতামুক্ত অ্যাম্বুলেন্স, ট্যাক্সি, ফায়ার সার্ভিস এবং পুলিশের গাড়ি। 4 থেকে 15 নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে অড ইভেন। গবেষণা বলছে গাড়ি চলাচল সীমিত করলে এ সময়ের মধ্যে বায়ু দূষণ কমবে 10 থেকে 13%। পরবর্তী প্রজন্মের জন্য ভালো পরিবেশ তৈরির দায়িত্ব আমাদের। এ কারণেই দিল্লি সরকার গ্রহণ করছে এসব পদক্ষেপ। ক্রাইস্টচার্চ হামলার 6 মাসে আগ্নেয়াস্ত্র নীতিমালা আরও কঠোর করল নিউজিল্যান্ড। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন ঘোষণা দেন অস্ত্র নিবন্ধনের ক্ষেত্রে বাড়ছে নজরদারি। একই সাথে মানসিক স্বাস্থ্যসেবা খাতে বাড়তি অর্থ বরাদ্দ দিবে সরকার। পুলিশের ইঙ্গিত, লাইসেন্স নবায়ন এবং সময়সীমার ক্ষেত্রে আসছে কড়াকড়ি। বিধ্বস্ত বাহামা দ্বীপপুঞ্জে আবারও ঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বর্তমানে ট্রপিক্যাল 9 ক্যাটাগরির নিম্নচাপ দুদিনের মধ্যেই পরিণত হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। এরই মধ্যে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত। উত্তর পশ্চিমাঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। নিউ প্রভিডেন্স দ্বীপ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 5,000 বাসিন্দাকে। শুক্রবার দুর্যোগ কবলিত দ্বীপরাষ্ট্র সফর করেন জাতিসংঘ মহাসচিব। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চল, পানিবন্দী কয়েক হাজার বাসিন্দা। দুদিনে প্রাণ গেছে অন্তত 5 জনের। শুক্রবার আটকে পড়াদের উদ্ধারে মাঠে নেমেছে সেনাবাহিনী। ভ্যালেন্সিয়া, মুর্সিয়া এবং আন্দালুসিয়ায় বিপদসীমা ছাড়িয়েছে নদীর পানির উচ্চতা এবং নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 3,500 বাসিন্দাকে। উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দুদিন ধরেই বন্ধ ট্রেন চলাচল, বাতিল করা হয়েছে 2 বিমানবন্দরের সবকটি ফ্লাইট। দক্ষিণ ভারতে চলছে নবান্ন উৎসব ওনাম। আঞ্চলিক অনুষ্ঠানটির মূল আকর্ষণ ঐতিহ্যবাহী নৃত্যনাট্য কথাকলি। এবারে হিন্দু পুরাণের দক্ষয়ম নাটকটিতে অভিনয় করছেন শিল্পীরা, যাতে দেবতা শিব এবং তার শ্বশুর দক্ষের সম্পর্কের রসায়ন বিশ্লেষণ করা হয়। কথাকলিতে মূলত চোখের ইশারায় প্রকাশ করা হয় ভাষা, থাকে হাত পায়ে নাচের মুদ্রা। দর্শক, সব খবর চলছে, ছোট্ট আরো একটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন সব খবর। সিলেটে হজরত শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ মাজার জিয়ারত করেছেন রংপুর 3 আসনের জাতীয় পার্টির প্রার্থী সাদের সাদ। দুপুরে প্রথমে হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করেন তিনি, সেখানে জোহরের নামাজ আদায় করেন। এরপরে যান শাহপরান রহমতুল্লাহর মাজারে। এ সময় তার সাথে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রংপুরের নির্বাচন এবং দলের কার্যক্রম সম্পর্কে কোনো কথা বলেননি তিনি। ইলেকশনের কর্মসূচি শুরু করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। ঢাকায় এসেছে বিমানের চতুর্থ বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজ রাজহংস। আজ বিকেল 4:55 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে। রীতি অনুযায়ী পৌঁছানোর পরে ড্রিমলাইনারকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। বিমান কর্তৃপক্ষ জানায় 17 সেপ্টেম্বর মঙ্গলবার চতুর্থ ড্রিমলাইনারটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রীলঙ্কায় সন্ত্রাসীদের হামলায় নিহত জায়ান চৌধুরীর স্মৃতিতে নির্মিত খেলার মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাজধানীর বনানীতে ভিত্তিপ্রস্তর স্থাপন করে জায়ানের নানা এবং আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম। ঢাকা উত্তর সিটির এই উদ্যোগের প্রশংসাও করেন তিনি। শেখ সেলিম বলেছেন, যারা শিশুদের হত্যা করে তারা মানবতা এবং ইসলামের শত্রু। দেশের প্রতিটি এলাকায় মানুষকে প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আধুনিক সমাজেও কন্যা শিশুরা পরিবার এবং সমাজের বৈষম্যমূলক আচরণ এবং নিরাপত্তাহীনতার মধ্য দিয়েই জীবনযাপন করছে। সকালে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসকে সামনে রেখে দৈনিক যুগান্তরের আলোচনায় বক্তারা কথা বলেছেন। কন্যা শিশুদের ডানা মেলে স্বপ্ন দেখার দৃষ্টি তৈরি হওয়ার আগেই তাদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বলেছেন, এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ শিক্ষা। পরিবারে আমার ছেলেটিকে আমি শিক্ষা দেব, যখন সে ছোট থেকে বড় হবে, যে মহিলাদের সঙ্গে মেয়েদের সঙ্গে এইভাবে আচরণ করতে হয়, এটা আমি যেমন আমার পরিবারে দেব। স্কুলে কেন নয় যে 3, 4, 5, 6-এ ছেলেদেরকে বলবে, ছেলেদেরকে আলাদা নিয়ে বসবে, মেয়েদেরকে দরকার নাই। নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ICSDAP সম্মেলন শুরু হয়েছে। সকালে ক্যাম্পাসের হামিদুর রহমান মিলনায়তনে এই কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। দুদিনের এই আয়োজনে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া মহাদেশ সহ 8টি দেশের 300 গবেষক অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। রংপুরের পীরগঞ্জের চণ্ডীপুরে সুরভি নামে 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছে, সকালে প্রাইভেট পড়ে বান্ধবীদের সাথেই ফিরছিল সুরভি। বাড়ির কাছে দুজনের পথ আলাদা হয়ে যায়। কিছু দূর যাবার পরপরই সুরভির চিৎকার শুনতে পায় তার বান্ধবী। পরিবারের লোকজনদের সাথে নিয়ে খোঁজাখুঁজি করলে পাওয়া যায় সুরভির ওড়না প্যাঁচানো মরদেহ। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে কলেজ সংসদের দাবিতে স্লোগান দিয়ে ঘণ্টাব্যাপী অধ্যক্ষ দেবব্রত ঘোষকে অবরুদ্ধ করে রাখে তারা। পরে ছাত্রলীগ নেতাদের আশ্বাসে শ্রেণীকক্ষে ফেরেন ছাত্রছাত্রীরা। অধ্যক্ষ জানিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শেষ হলেই তফসিল ঘোষণা করা হবে। শুরু হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকালের প্রতিযোগিতা উদ্বোধন করেন সাইফ পাওয়ারটেকের চেয়ারম্যান তরফদার রুহুল আমিন। এবারের প্রতিযোগিতায় 20টি ইভেন্টে প্রায় 4 শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছে। অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন। ময়মনসিংহের ভালুকায় কথিত বন্দুকযুদ্ধে রুবেল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, গতরাত 2:30টার দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মাদক কেনাবেচার খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়েছিল তারা এবং মাদকসহ 7টি মামলার আসামি রুবেল। এদিকে চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে টুটুল নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। দাবি করা হচ্ছে সে তালিকাভুক্ত সন্ত্রাসী। দুপুরে মহারাজপুর মেলার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। টুটুলকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ 17টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে নওগাঁয়। বেলা 11টার দিকে শহরের মুক্তির মোড়ে সচেতন তরুণ প্রজন্মের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, দাদনের ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে চাষি, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী। বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই। তাই দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্যান্ডেলের মধ্যে অভিনব কায়দায় লুকানো প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণসহ গ্রেফতার মোতালেব হোসেনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করা হয়। শুক্রবার মাস্কাট থেকে আসা একটি ফ্লাইটে ঢাকায় নামেন মোতালেব হোসেন। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার স্যান্ডেলের মধ্যে লুকানো অবস্থায় 6টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন 698 গ্রাম। নারায়ণগঞ্জ বন্দরে গৃহবধূ সুমাইয়া আক্তার বর্ষা হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে স্বজন এবং তার এলাকাবাসী। তাদের অভিযোগ, যৌতুকের দাবিতে বর্ষাকে হত্যা করা হয়েছে। এখন এই ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। গেল 19 আগস্ট শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয় বর্ষার লাশ। এ ঘটনায় থানায় মামলা হলে বর্ষার স্বামী নয়নকে গ্রেফতার করে পুলিশ। অনেকটাই পরিত্যক্ত রাঙামাটি কেন্দ্রীয় বাস টার্মিনাল। দখলে চলে গেছে টার্মিনালের অনেক জায়গা।
বসে মাদক সেবীদের আড্ডা। তাই বাধ্য হয়ে বিভিন্ন স্থানে টিকিট কাউন্টার বসিয়েছেন বাস মালিকরা। আর সেখানে টয়লেট বসার অভিযোগ না থাকায় দুর্ভোগী যাত্রীরাও। জায়গা দখলমুক্ত করে টার্মিনাল আবারও চালু করতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে 2006 সালে নির্মিত হয় রাঙামাটি কেন্দ্রীয় বাস টার্মিনাল। যাত্রী নিরাপত্তা দিতে পারতেছি না, শ্রমিকের নিরাপত্তা দিতে পারতেছি না, আমাদের গাড়ির নিরাপত্তা নাই। যদি স্থায়ী আপনার বাস টার্মিনাল থাকতো তাহলে যাত্রী ছাউনির ব্যবস্থা থাকতো। এখানে রাস্তাঘাটে বসতে হয়, চার দোকানে বসতে হয়, নাহলে গাড়িতে উঠতে হয়। অবৈধ দখলদাররা উচ্চতর আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসেন এবং এ পর্যন্ত সেভাবেই রয়ে গেছে। পৌরসভার মেয়র সাহেব বলেছি এই যেটুকু অংশ খালি আছে ওইটুকু অংশ যাতে তারা বাস মালিক সমিতি ব্যবহার করে। চাঁদপুরে কেবল নেটওয়ার্কের ডিজিটালাইজড সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে হাজীগঞ্জের চাঁদপুর 5 আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম। এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন। ওয়ার্ল্ড ভিশন ডিজিটাল কেবল নেটওয়ার্কের উদ্যোগের এই আয়োজন। এতে বিগত বছরের সামগ্রিক কার্যক্রম এবং চলতি বছরের রূপরেখাও তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। পুষ্টিহীনতা দূর করে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করা বর্তমান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের যেসব স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক এবং যন্ত্রপাতির সংকট রয়েছে সেগুলো ঢেলে সাজানোর কাজ শুরু করেছে সরকার। ভোক্তা অধিদপ্তরের অভিযানে মানিকগঞ্জে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বিকেলে শহরের গঙ্গাধরপট্টি এলাকায় রেজলে চাইনিজ রেস্টুরেন্ট, ইজিবাজার শপিং মল এবং বেশ কয়েকটি স্বর্ণের দোকানে এই অভিযান চালানো হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় আগামীতে নিয়মিত এই অভিযান পরিচালনার কথা জানিয়েছেন অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। প্রায় 8 কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা নবগঙ্গা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে ঘোড়ামারা ব্রিজ এলাকায় এই কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য সোলাইমান হক জুয়ারদার। প্রকল্পের আওতায় নদীর 14 কিলোমিটার এলাকায় খনন করা হবে এবং কাজ শেষ করতে সময় লাগবে 14 মাস। যশোরে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকের লড়াই এবং মতুয়া সম্মেলন। সকালে অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটিতে শ্রী হরিচাঁদ মন্দির এবং সেবাশ্রমের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সম্মেলনে মতুয়া ভক্তদের অনেক নেতাকর্মীরা অংশ নেন। পরে ঢাকের লড়াই এর আয়োজন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেছে শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে কলেজ সংসদের দাবিতে স্লোগান দিয়ে ঘণ্টাব্যাপী অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে অধ্যক্ষ দেবব্রত ঘোষ জানিয়েছেন ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। নেত্রকোনায় দরিদ্র মেধাবী 151 শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। দুপুরে জেলা ফাউন্ডেশনের উদ্যোগে পাবলিক হল মিলনায়তনে এই আয়োজন করা হয়। বক্তারা জানিয়েছেন শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়েছেন তারা এবং এরই ধারাবাহিকতায় প্রত্যেক শিক্ষার্থীকে 2500 টাকা তুলে দেন আয়োজকরা। রাঙামাটিতে যুবলীগ নেতাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপি নেতা। সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ সময় তিনি অভিযোগ করেন, গেল শুক্রবার কলেজ গেট এলাকায় তার 58% জমি দখল করেন জেলা যুবলীগের সহসভাপতি শহীদুল ইসলাম, মোহাম্মদ মনির এবং মোকাররম হোসেন। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। যমুনার ভাঙনে নিঃস্ব দিশেহারা টাঙ্গাইলের 4 উপজেলার নদীপাড়ের মানুষ। প্রতিনিয়তই বিলীন হচ্ছে বসতঘর সহ নানা স্থাপনা। ভুক্তভোগীদের দাবি, অবৈধভাবে বালু উত্তোলন করায় ভাঙন থামছে না এবং দীর্ঘদিন ধরেই বালু তুলছে প্রভাবশালীরা। প্রতিবাদ জানাতে গেলে দেখানো হয় নানা ভয়ভীতি, অথচ নির্বিকার প্রশাসন। বালু উত্তোলনের সাথে জড়িতদের দাবি, নিয়ম মেনেই সব চলছে। খোঁজ খবর নিয়ে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। হযরত তালুকদারের ডেজার বালু উত্তোলন করতে আসলে গ্রামবাসী সেটা বাধা দেয়। বাধা দিলে তার ভিতর কিছু হাতাহাতি হয়, তারপরে সে আমাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একটা চাঁদাবাজি মামলা করে। হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এখানে বালুর উত্তোলন হয়, কিন্তু রেকর্ডের জমির কাছ থেকে বালু ক্রয় করে নিয়ে বিক্রয় করা হয়। কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদীর পাড় ভেঙে যাচ্ছে, ব্রিজের ক্ষতি হচ্ছে, এলাকাবাসী প্রতিরোধ করছে, জানাচ্ছে আমাদের বিভিন্ন তথ্য। আমরা প্রাপ্ত সাথে সাথে আমরা সে ব্যবস্থা নেই।
মুন্সিগঞ্জের ডাচ ডেইরি ফার্ম পরিদর্শন করেছেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়ে। দুপুরে লৌহজং সাতঘুরিয়া এলাকা ঘুরে বলেছেন তিনি দেশের দারিদ্র্য বিমোচনে আধুনিক ফার্মগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় প্রতিষ্ঠানের ডিরেক্টর, ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফ্রান্সের দ্য ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটলেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। বায়োপিক সেবার্গের প্রিমিয়ারে যোগ দেন তিনি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বেনেডিক্ট অ্যান্ড্রুস। এতে ফরাসি সিনেমা আইকন জোয়া সেবার্গের চরিত্র ফুটিয়ে তুলেছেন স্টুয়ার্ট। 60-এর দশকে উঠে এসেছে এতে যখন নাগরিক অধিকার নিয়ে কাজ করায় মার্কিন গোয়েন্দাদের লক্ষ্যে পরিণত হন সেবার্গ। হবু শ্বশুর ঋষি কাপুরের জন্য পার্টি দিচ্ছেন আলিয়া ভাট। কিছুদিন আগে কেনিয়া থেকে প্রেমিক রণবীর কাপুরের সাথে ছুটি কাটিয়ে ফিরেছেন বলিউড সুপারস্টার আলিয়া ভাট। আর তারপরে ক্যান্সারের চিকিৎসা শেষে 11 মাস পরে মুম্বাই ফিরেছেন ঋষি কাপুর। এবং শোনা যাচ্ছে হবু শ্বশুরের বাসায় ফেরার আনন্দেই ঘরোয়া এই পার্টির আয়োজন করেছেন আলিয়া। এবং এই পার্টির আয়োজন বাবা মহেশ ভাটের বাসায়। শোনা যাচ্ছে সেখানেই চূড়ান্ত হতে পারে রণবীর আর আলিয়ার বিয়ের দিনক্ষণ। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে অনুষ্ঠিত প্রিমিয়ারে স্ট্যান্ডিং ওভেশন পেল কনসার্ট মুভি ওয়েস্টার্ন স্টার্স। মার্কিন রকস্টার স্প্রিংস্টিনের ক্যারিয়ারে উত্থান পতনের গল্প নিয়ে এই সিনেমা। এতে সর্বশেষ অ্যালবামের গান গেয়েছেন দ্য বস খ্যাত স্প্রিংস্টিন। আছে তার পুরনো সব গানের ফিচার ক্লিপসও। 25 অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে এই সিনেমা। Life's mysteries remain and deepen. বিখ্যাত কানাডিয়ান রক ব্যান্ড অ্যাকার্ড ফায়ারের ডেবিউ অ্যালবাম ফিউনারাল প্রকাশের 15তম বছর পূর্ণ হলো। শনিবার এই উপলক্ষে রেবেলিয়ন গানের নতুন ভিডিও সংস্করণ বের করে এই ব্যান্ডটি। আর দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা TV। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।